আমাদের এই যে পৃথিবী, এটা কিন্তু লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীতে একেবারে ভরপুর। মানে চারিদিকে শুধু জীবন আর জীবন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিজ্ঞানীরা এই বিশাল বৈচিত্র্যের জট ছাড়ান কিভাবে? কিভাবে তারা এই সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে আনেন? চলুন আজ আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের সেই দারুণ মজার জগতে একবার ডুব দিই। তাহলে আসল রহস্যটা কি বলুন তো? বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই কোটি কোটি প্রজাতির মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করেন? ব্যাপারটা কিন্তু অনেকটা গোয়েন্দা গল্পের মতো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর মূল সূত্রগুলো অন্য কোথাও না, প্রাণীদের নিজেদের শরীরের মধ্যেই লুকিয়ে থাকে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে টুল বা হাতিয়ার সেটা হলো সংগঠনের স্তর। খুব সহজ করে বললে একটা প্রাণীর শরীর একদম কোষ থেকে শুরু করে ঠিক কিভাবে তৈরি হয়েছে সেটাই হলো আমাদের প্রথম ক্লু বা সূত্র। এখানে ঠিক সেটাই দেখানো হচ্ছে। দেখুন জীবন কিভাবে ধাপে ধাপে গড়ে ওঠে। শুরুটা হয় একটা মাত্র কোষ দিয়ে। সেই কোষগুলো মিলে তৈরি হয় কলা বা টিস্যু। তারপর অনেকগুলো টিস্যু একসঙ্গে মিলে তৈরি করে একটা অঙ্গ, আর সেই অঙ্গগুলো মিলেই শেষে একটা পুরো সিস্টেম বা তন্ত্র তৈরি হয়। দারুণ না ব্যাপারটা? তো এই ধাপগুলো থেকে আমরা মূলত তিনকে প্রধান স্তর পাই। প্রথমটা হলো কোষীয় স্তর। এখানে কোষগুলো খুব একটা গোছানো নয়, অনেকটা আলগাভাবে ছড়ানো ছিটানো থাকে, যেমন ধরুন স্পঞ্জের ক্ষেত্রে। এরপর আসে কলা স্তর, যেখানে একই রকম কাজ করে এমন কোষগুলো মিলে একটা দল তৈরি করে, যেমনটা আমরা জেলিফিশের মধ্যে দেখি। আর সবশেষে হলো অঙ্গতন্ত্র স্তর, যেখানে অ্যানেলিড থেকে শুরু করে আমাদের মতো জটিল প্রাণীদের শরীর তৈরি হয়। ব্যাস, তাহলে তো আমরা শরীরের ভেতরের গঠনটা একটু বুঝলাম। এবার চলুন আমাদের টুলকিটের পরের যন্ত্রটা বের করা যাক, আর সেটা হলো দেহ প্রতিসাম্য। মানে একটা প্রাণীর শরীরের আকৃতিটা কতটা সুষম বা ব্যালেন্সড সেটা দেখা। প্রশ্নটা শুনতে খুব সহজ লাগতে পারে, তাই না? যে একটা প্রাণীর শরীরকে কি সমান দুভাগে ভাগ করা যায়? কিন্তু বিশ্বাস করুন, এই সহজ প্রশ্নের উত্তরটাই হলো শ্রেণীবিন্যাসের একটা প্রধান চাবিকাঠি। সাধারণত আমরা দু রকমের প্রতিসাম্য দেখতে পাই। একটা হলো ওরিও প্রতিসাম্য। ব্যাপারটা অনেকটা পিৎজা স্লাইসের মতো। মানে আপনি কেন্দ্র বরাবর যে কোনো দিক থেকে কাটলেই দুটো সমান টুকরো পাবেন। আর অন্যদিকে আছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যেটা ঠিক আমাদের নিজেদের মতো, যেখানে শরীরকে কাটলে একটা বাম আর একটা ডান, এই দুটো সমান ভাগ পাওয়া যায়। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্পঞ্জের মতো কিছু প্রাণী আছে যারা অপ্রতিসম, মানে ওদের শরীরকে কোনোভাবেই সমান ভাগে ভাগ করা যায় না। আবার সিলেন্টেরাটা পর্বের প্রাণীদের রয়েছে ওই পিৎজার মতো ওরিও প্রতিসাম্য। আর আর্থ্রোপড আর অ্যানেলিডের মতো আরও উন্নত প্রাণীদের শরীর হল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কিন্তু এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। স্টারফিশের মতো যে প্রাণীগুলো আছে, অর্থাৎ অ্যাকাইনোডার্মরা, ওরা কিন্তু জীবন শুরু করে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দিয়ে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওরা আবার ওরিও প্রতিসম হয়ে যায়। ভাবা যায় প্রকৃতি আসলেই কত অদ্ভুত আর অসাধারণ। তো আমরা তো বাইরে থেকে শরীরটা দেখলাম। এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক, মানে একদম ভেতরের গঠনে। একটা প্রাণীর ভ্রূণ অবস্থায় যে কোষস্তর বা জর্ম লেয়ারগুলো তৈরি হয়, সেটাই আমাদের পরের সূত্র। যখন কোনো প্রাণী ভ্রূণ অবস্থায় থাকে, তখন তার শরীরে কোষের কয়েকটা স্তর তৈরি হয়। কিছু প্রাণীর ক্ষেত্রে, যাদের ডিপ্লোব্লাস্টিক বলা হয়, তাদের দুটো স্তর থাকে, একদম বাইরেরটা একটোডার্ম আর ভেতরেরটা এন্ডোডার্ম। অন্যদিকে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের এই দুটো স্তরের ঠিক মাঝখানে মেসোডার্ম নামে আরও একটা তৃতীয় স্তর থাকে। তাহলে দাঁড়ালোটা কি? সিলেন্ট্রাটার মতো প্রাণীরা হল ডিপ্লোব্লাস্টিক, মানে ওদের দুটো স্তর। আর প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত প্রায় সব প্রাণী হল ট্রিপ্লোব্লাস্টিক। আর এই যে অতিরিক্ত মাঝের স্তরটা, মানে মেসোডার্ম, এটাই কিন্তু পরে সব জটিল অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার জন্য ভীষণ জরুরি। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়, এই যে কোষের স্তরগুলো, এগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, সেটার কি হবে? আসলে এই দেহগহ্বর বা বডি ক্যাভিটি আছে কি নেই, সেটাই হলো আমাদের আরেকটা বড় সূত্র। আর একেই বিজ্ঞানীরা বলেন সিলোম। এই ছবিটাতে দেখুন, এখানে ৩ ধরনের অবস্থা দেখানো হয়েছে। যাদের কোনো দেহগহ্বরই নেই, তারা হলো অ্যাসিলোমেট।
যাদের একটা দেহগহ্বর আছে কিন্তু সেটা ঠিক সত্যিকারের নয়, তাদের বলা হয় সিউডোসিলোমেট, মানে ছদ্মগহ্বরযুক্ত। আর সবশেষে যাদের মেসোডার্ম দিয়ে ঘেরা একটা সত্যিকারের দেহগহ্বর আছে, তারা হলো সিলোমেট। তাহলে সংক্ষেপে বললে অ্যাসিলোমেট মানে হলো যাদের কোনো গহ্বর নেই, যেমন প্ল্যাটিহেলমিনথেস। সিউডোসিলোমেট মানে যাদের একটা নকল বা ছদ্ম গহ্বর আছে, যেমন অ্যাসকেলমিনথেস। আর অ্যানেলিডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সব উন্নত প্রাণীরাই হল সিলোমেট, মানে এদের একটা সত্যিকারের দেহ গহ্বর আছে। আচ্ছা, আমাদের হাতে তো এখন বেশ কয়েকটা টুল চলে এসেছে, তাই না? তাহলে চলুন এবার এগুলোকে বাস্তবে প্রয়োগ করে দেখা যাক। আমাদের প্রথম কেস স্টাডি হল পরিফেরা পর্বের প্রাণীরা। পরিফেরা, যাদের আমরা চলতি কথায় স্পঞ্জ বলে চিনি, এরা কিন্তু প্রাণী জগতের সবচেয়ে প্রাচীন সদস্যদের মধ্যে অন্যতম। আর এদের শরীরের গঠনও খুব সরল, একদম সেই কোষীয় স্তরের। এবার চলুন আমাদের গোয়েন্দা টুলগুলো এক এক করে ব্যবহার করি। প্রথম প্রশ্ন, সংগঠনের স্তর কি? উত্তর হল কোষীয়। দ্বিতীয় প্রশ্ন, দেহ প্রতিসাম্য কেমন? উত্তর অপ্রতিসাম্য। আর শেষ প্রশ্ন, সিলোম আছে না নেই, তাই এরা অ্যাসিলোমেট। দেখলেন তো কত সহজে আমরা স্পঞ্জের একটা বেসিক প্রোফাইল তৈরি করে ফেললাম। স্পঞ্জদের কিন্তু একটা অসাধারণ ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম বা জল সংবহন তন্ত্র আছে। ওদের সারা গায়ে থাকা ছোট ছোট ছিদ্র, যেগুলোকে অস্ট্রিয়া বলে, সেগুলো দিয়ে জল ভেতরে ঢোকে। তারপর সেটা একটা কেন্দ্রীয় গহ্বর হয়ে অস্কিউলাম নামের একটা বড় মুখ দিয়ে বেরিয়ে যায়। আর এই পুরো প্রক্রিয়াটাই ওদেরকে একাধারে খেতে, শ্বাস নিতে আর শরীরের বর্জ্য বের করে দিতে সাহায্য করে। এগুলো ছাড়াও ওদের আরও কিছু মজার বৈশিষ্ট্য আছে, যেমন ওদের কঙ্কালটা স্পঞ্জিন ফাইবার বা স্পিকিউল দিয়ে তৈরি। ওরা আবার হার্মাফ্রোডাইট, মানে একই দেহে স্ত্রী এবং পুরুষ দুটো প্রজনন অঙ্গই থাকে। আর ওরা অযৌন এবং যৌন দুভাবেই বংশবৃদ্ধি করতে পারে। তাহলে একদম সরল কোষ থেকে শুরু করে জটিল তন্ত্র পর্যন্ত এই টুলগুলো ব্যবহার করে আমরা আসলে প্রাণী জীবনের একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা পেয়ে যাই। প্রত্যেকটা বৈশিষ্ট্যই যেন এক একটা সূত্র, যা আমাদের প্রাণী জগতের বিশাল ইতিহাস আর বিবর্তনের গল্পটা বুঝতে সাহায্য করে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে এত বড় একটা শ্রেণীবিন্যাসের জগৎ, এই বিশাল নকশায় আমরা অর্থাৎ মানুষ ঠিক কোন জায়গায় আছি? ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো, তাই না?